যাওয়ার খবরটা আমরা খুব ঢাকঢোল পিটিয়ে সারা বিশ্বকে বলেছি কিভাবে যাচ্ছেন, কখন যাচ্ছেন, কার অনুমতি নিয়েছেন। কিন্তু উনি যে কখন আসলেন আমি কিন্তু বুঝতে পারিনি, এবং আসার পরে এখনো কোনো খবর পাচ্ছি না উনি কোথায় আছেন। আমি খুব গভীর আগ্রহে অপেক্ষা করছি যে ওনার একটা ওই যে সব সুফল ভোগীদের নিয়ে তথাকথিত সাংবাদিকদের নিয়ে একটা যে কি বলে ওটা, হ্যাঁ, বিদেশ সফর উত্তর, ভারত সফর উত্তর সংবাদ সম্মেলন এবং চীন সফর উত্তর সংবাদ সম্মেলনের তারিখ এখনো পাই নাই। এটা খুব একটা কঠিন দুশ্চিন্তার বিষয়, তাই না? কি হচ্ছে না হচ্ছে জাতিকে জানানো তার একটা দায়িত্ব না? আমাদের এমন একজন প্রধানমন্ত্রী, ওনাকে বলা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। আমাদের আওয়ামী লীগের বন্ধুরা সব সময় বলে, ফেসবুকেও দেখবেন ওদের কতগুলো আছে, আবার বলে পৃথিবীর মধ্যে উনি নাকি প্রধানমন্ত্রী হিসাবে প্রথম হয়েছে। আবার কেউ কেউ বলে সততার দিক থেকেও নাকি উনি প্রথম। আরে মানে কোন ব্যাপারে ওনাকে দ্বিতীয় করা যাবে না। আর ওনার শত শত বরপুত্র, হাজারে হাজারে বরপুত্র। আপনি তো বেনজির দেখছেন, আজিজ দেখছেন, মিয়া ভাইকে দেখছেন। আরে মিয়া ভাই আমাদের আসাদুজ্জামান মিয়া বোধহয়, হ্যাঁ, কমিশনার ছিল। এই ভূমিকা ওনাদের দেখেছিলাম 2018 সনে এইসব ভাই সাহেবদের। আরে এই যে আরেক বরপুত্র এখানে বসা আছে, আমাদের বাহাদুর, মেয়র বাহাদুর, তাই না? আজকে তো দেখলেন পুরা ঢাকা শহর কিন্তু ডুবন্ত অবস্থায় আছে। আমাদের নিউ মার্কেট, আমি তো করতে আসছি আপনার এলিফ্যান্ট রোড, আর সাংবাদিক ভাইদের এখানে তো দেখছেন, আবার বিদ্যুৎও নাই। বিদ্যুৎ এখানে নাই তা না, ঢাকা শহরের অধিকাংশ এলাকায় কিন্তু বিদ্যুৎ নাই, সঙ্গে আবার গ্যাসের সমস্যা শুরু হয়ে গেছে। মানে এত সুশাসন উনি আমাদের দিয়েছে। ওই যে মেয়র সাহেবের কথা বলছিলাম, একটা নির্লজ্জ, বলে কি গত 20 বছরে মেয়র সাহেবরা যা করে নাই, উনি নাকি গত 4 বছরে তার চেয়ে অনেক গুণ বেশি কাজ করে ফেলেছে। তারপরে কি হইল, উনি বললেন যে ওয়াসা এবং তিতাস যে রাস্তা ঘোরাঘুরি করে এটা নাকি ওনাদের অনুমোদন নেয় নাই। উনি কি করেছেন? আপনার যদি অনুমোদনের দরকার হয় তো সেখানেও যারা বসাতে, সেটাও তো আপনার মতো আরেকজন বরপুত্র তাসকিন সাহেব। আহা, ওয়াসার দুর্নীতির কথা আর কি বলবো। এখন আমাদের ওয়াসার লাইনে যেসব পানি দেওয়া হচ্ছে আপনারা ইতিমধ্যে আবার দেখেছেন কি ধরনের অবস্থা জনগণ, হ্যাঁ, শুধু ময়লা না, আরো অনেক কিছু। তো প্রতিটা ক্ষেত্রে, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এমন একটা দুর্বিষহ করেছেন এই গড মাদার। আমরা কত আর সহ্য করব? এই যে 31 দফা দেওয়া হয়েছিল, আমরা সকলে মিলে দিলাম। আমি তো মনে করি এটা একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক কর্মসূচি। হ্যাঁ, আরো কিছু অসম্পূর্ণ থাকতে পারে, সেটা তো সময়ের কারণে হয়তো এটা পরিবর্তন পরিমার্জন, যে হাইকোর্টের ভাষায় বললাম আর কি, এটা করা যেতে পারে। তো দুর্ভাগ্য হচ্ছে জনগণকে কিন্তু আমরা 31 দফাটা বুঝাতে পারি নাই। এত দ্রুততম সময়ে আমাদেরকে 1 দফায় চলে যেতে হলো, জনগণের কাছে 31 দফার মর্মবাণীটা আমরা পৌঁছাতে পারি নাই, বা সংক্ষিপ্ত যে দাবি ছিল সেটাও আমরা পৌঁছাতে পারি নাই। এই জন্য অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের কর্মসূচি কি, আপনারা কি কর্মসূচি দিয়েছেন, এই কথাটাও আমরা তাদের কাছে পরিষ্কার করতে পারিনি সময়ের অভাবে। কারণ এত তড়িৎ গতিতে সমস্ত কিছু করতে হয়েছে, আপনারা জানেন, আপনারা সবাই সম্পৃক্ত ছিলেন। সেদিনেও ওয়ার্কার্স পার্টির এক উচ্চ পর্যায়ের নেতা, এই ওয়ার্কার্স পার্টি না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমাদের মেনন সাহেবের ওয়ার্কার্স পার্টি, এক বিতর্ক জড়াই দিয়েছেন আর কি, যে শেখ হাসিনা চলে গেলে দেশের কি হবে। উনি এখন দুশ্চিন্তায়, তবে উনি শিওর হয়ে গেছে শেখ হাসিনা থাকতে পারবে না। আমি আপনাদের সাথে আপনারা কি করবেন সেটা নিয়ে উনি দুশ্চিন্তায় পড়ে গেছেন। আমি বাইরে, আপনি যেহেতু হাসিনা চলে যাকে, আমাদের কাজ আমাদেরকে করতে দেন, জনগণকে ভাবতে দেন। আপনারা এই
যদি ন্যাচারাল মৃত্যু হয় তারা মমিটা রেখে দেবে, আপনারা জানেন না? হ্যাঁ, এইসব নেতা নেত্রীতে মমি রাখার একটা ব্যবস্থা আছে। সুতরাং আমি বলি যে ভাই ঠিক আছে, আপনারা ওনাকে মমি বানিয়ে, হ্যাঁ, ওনার যদি ন্যাচারাল ডেথ হয় মমি বানিয়ে রেখে দেবেন, অন্তত ভাববেন যে শেখ হাসিনা আপনাদের মধ্যে আছে। তো এখন জনগণ কি করবে, গণতান্ত্রিক পন্থায় কিভাবে সরকার হবে এগুলো আর মাথার মধ্যে নাই। এমন ভাবে আমাদের তারা বক্তব্যগুলো দেয়, আমি অনেক প্রগতিশীল নেতাদেরও দেখেছি, তাদের বড় দুশ্চিন্তা শেখ হাসিনা ক্ষমতার থেকে গেলে রাষ্ট্রকে পরিচালনা করবে, কিভাবে পরিচালিত হবে। এই যে একটা গ্যাপ, আমি এটা আত্মসমালোচনা করছি। এই বিষয়গুলো আমি কিন্তু এই 7 জানুয়ারির পর থেকে বলতেছি যে 31 দফাটা নিয়ে আমরা মাঠে নামি এবং এই 31 দফার সাথে বেগম খালেদা জিয়ার মুক্তিটা প্রথম দফায় দিয়ে আবার আমরা রাজপথ উত্তপ্ত করি এবং মাঠে ময়দানে ছড়িয়ে পড়ি। সুতরাং আমার কথা হচ্ছে যে আর সহ্য করা যাচ্ছে না, বিশ্বাস ফেলার আমাদের এখন আর জায়গা নেই। সব জায়গায় একটা মানুষের মধ্যে একটা অস্বস্তি। আপনি আমাদের বাজার নিয়ন্ত্রণ তারা করতে পারে নাই, অর্থনীতি খাত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, উন্নয়ন কর্মকাণ্ড দেখবেন যে এখন ধীরে ধীরে এটার গতি নেমে যাবে। এবং এত দুর্নীতি করেছে, এত আপনি শুধু পিএসসি কেন, আরে আমাদের উচ্চ আদালতে দেখেন নাই এখন বিচারকদের নামে নাকি টাকা লেনদেন হচ্ছে। এটা তো প্রধান বিচারপতি বলেছেন পরশুদিন এজলাসে যে আমার 2 জন কর্মচারীকে পুলিশের হাতে দিতে হয়েছে, কেন? তারা বিচারকদের কথা বলে টাকা নিয়েছে। কালকেও দেখলাম আরেকজনকে দিয়েছে। তো বিচার বিভাগের মধ্যে যে বড় দুর্নীতি, উনি বলেন পিউনও দুর্নীতি করলো দেশাস্তি, প্রধান বিচারপতি দুর্নীতি করলো, সেই সব কথা বলার জন্য তো আপনি প্রধান বিচারপতি হন নাই। আপনি তো ন্যায্য বিচার দেবেন। আপনি ছাত্রদেরকে ডাকতেছেন, আসেন আসেন কোর্টে আসেন, আমার কাছ থেকে ন্যায় বিচার নিয়ে যান। তো ছাত্ররা বলে যে না, আমরা তো কোর্টে যাই নাই, আমরা তো রাষ্ট্রের কাছে আমরা ন্যায়সঙ্গত দাবি উত্থাপন করছি, তারা সেটা করুক। এবং হাইকোর্ট থেকেও বলে দিয়েছে যে তোমরা ইচ্ছা করতে তোমরা করতে পারো এটা, আপনি সেদিকে যাবেন না, আপনি বলেন যে তোমরা কোর্টে যাও, এটা কোর্টে আসো আর ক্লাসে ফিরে যাও। আরে ক্লাসে ফিরে আমি কি করবো? শিক্ষকরা কি ক্লাসে যাচ্ছে? শিক্ষক কর্মচারী কেউ ক্লাসে যায় না। এবং সেখানেও যারা আজকে আন্দোলন করছে এরা হচ্ছে গত 15 বছরের নেতৃত্ব দিচ্ছে, তারা সুমূলভোগী এবং সবাই ক্লাস বাদ দিয়ে, রিসার্চ বাদ দিয়ে এই নেতা নেত্রীদের বাসায় গিয়ে বসে থাকে, ওই রোড নাম্বার 3-তে বসে থাকে, এখানে বঙ্গবন্ধু এভিনিউতে বসে থাকে এইসব শিক্ষক সমাজ। আমরা তো দেখেছি আজকে ওনারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা, আমরা সারা জীবন শুনেছি তারা ন্যায্য কথা বলে, ন্যায়ের পক্ষে থাকে এবং জনগণের আপনাদের ডাকসু ইলেকশন গুলো বন্ধ করে দিয়েছেন। আজকে কোনো কলেজ ইউনিয়ন নির্বাচন নাই, এই দেশের নেতা নেত্রী তৈরি হবো কেমনে, সেই পথটা পর্যন্ত আপনি বন্ধ করে রেখেছেন। সুতরাং এই যে একটা গুমট আবহাওয়ার মধ্যে আমরা আছি, এই গুমট আবহাওয়া থেকে মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে বর্তমান সরকারকে বিদায় দেব এবং ঘন্টা বাজানোর জন্য 31 দফা